আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়েই কি শুরু করব? লেডিস ফার্স্ট। আচ্ছা আপনার কাছে শুনে আগে আসি। আপনার এই বিচার নিয়ে আপনার মন্তব্য শুনতে চাইছি প্রথমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই রায়টাকে ঘিরে আসলে সারা বাংলাদেশের চোখ ছিল আদালতের দিকে, এবং আমি যখন সকালে কোর্টে যাই আমাদের যে মেইন রাস্তাটা সেখান দিয়ে আমরা ঢুকতে পারি নাই, বিকজ ওটা বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তাজনিত ইস্যুর কারণে। সো আমাদের ঘুরে অন্য একটা গেট দিয়ে যেতে হয়, বাট সেখানেও একেবারে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। এবং আজকের দিনটিকে সামনে রেখে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাইকোর্টের সামনে বস্তাবন্দি অবস্থায় মানুষের টুকরো টুকরো লাশ পাওয়া গেছে হাইকোর্টের ঈদগাহ মাঠের ওখানে। আওয়ামী লীগ অবরোধ বা লকডাউন যেটাই বলেন সেটা ডেকেছিল, এবং মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, নো ডাউট মানুষের মধ্যে আতঙ্ক ছিল। তো সকল দিক বিবেচনায় আজকের দিনটা খুবই বিশেষ একটা দিন। তবে যে রায়টা এসছে, এই রায়টা কি মানে আমাদের খুব বিস্মিত বা খুব বেশি হতবাক করেছে তা তো নয়, কারণ এই রায়টা এক্সপেক্টেড ছিল। এবং শেখ হাসিনা নিজেও দেখলাম এই রায়ের পরে বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি যেটা দেখলাম যে এটা তো হওয়ারই কথা ছিল, এটা নিয়ে তো খুব অবাক হওয়ার কিছু নেই। গতকালকে বোধহয় তার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনিও এই ধরনের একটি কথা বলেছেন। তিনি আরো বলেছেন যে কিছুই হবে না তার মা, যেহেতু ভারতে আছেন, নিরাপদে আছেন, এবং তাকে নিরাপত্তা দেয়া হবে। সো দেখুন, আমি যেটা বুঝি এই রায়টি হলো প্রাথমিকভাবে ট্রাইব্যুনাল থেকে, এরপরে হয়তো উচ্চ আদালতে যাবে, এবং যাবে কি যাবে না সেটাও নিশ্চয়ই শেখ হাসিনা এবং তার পরিবার এবং তার দল তারা মিলে সিদ্ধান্ত নিবে। তবে তিনি কিন্তু কোনো আইনজীবী নিয়োগ করেন নাই, সো ইটস আ ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। তিনি পলাতক এবং তার অ্যাবসেন্টে ট্রায়ালটি হলো। এবং আজকে তার আইনজীবীকে দেখছিলাম, কোয়াইট ইন্টারেস্টিং, উনি হাসছিলেন যে উনি রায়ে সন্তুষ্ট না, কিন্তু ওনার চোখে মুখে এক ধরনের আনন্দ হাসি আমরা দেখছিলাম। তো ঠিক আছে, এই রায়টা আমাদের কারোর জন্য খুবই আনএক্সপেক্টেড বা খুবই অবাক হওয়ার মতো রায় ছিল না। এটা মোটামুটি যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ডটাই মোর লাইকলি, বিকজ আপনি যদি কমন রেসপন্সিবিলিটির কথা চিন্তা করেন যে 1400 মানুষ মতান্তরে আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যে 850-র বেশি তালিকা তো সরকার দিতে পারে নাই। তো জাতিসংঘ 1400 বলতে পারে, কিন্তু সরকারের তালিকা অনুযায়ী 800 850। ধরুন 1400 বা 800, এই বাহাসটাও খুব হাস্যকর। যদি একজন হয় সেটা একজনও যদি হয় ওটার শাস্তি কিন্তু সেম। সো এটা 800 হোক, 1400 হোক, বা 2 জন হোক বা 1 জন হোক, তাতে কিছু যায় আসে না। হত্যাকাণ্ড ঘটেছে, এবং সেই হত্যাকাণ্ডের দায় উনি নিজেও তো স্বীকার করেছেন যে আমি হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে, আমি সরকার প্রধান হিসেবে আমি সেই দায়টা আমি নিচ্ছি। উনি খুব সম্ভবত উনি তো বেশ কয়েকটি ইন্টারভিউ দিয়েছেন বিদেশি গণমাধ্যমগুলোতে, তার একটাতে উনি এই কথা বলেছেন যে আমি ওই রেসপন্সিবিলিটি নিচ্ছি যে আমি হেড অফ দি গভর্নমেন্ট ছিলাম। সো যদি অতটুকু আমরা ধরি, মানে আমি একদম ডেভিলস অ্যাডভোকেট হয়ে কথা বলছি, যে আমি যদি ওইটাও ধরি, তাহলে তো উনি এক ধরনের রেসপন্সিবিলিটি স্বীকারই করে নিচ্ছেন। এবং তার সময়ে মানে 5ই আগস্ট পর্যন্ত তো শি ওয়াজ ইন চার্জ, তিনি তার দায়িত্বে ছিলেন। তো সেই পর্যন্ত ঘটে যাওয়া 850 মতান্তরে 1400, এটার দায়িত্ব ওনাকে নিতে হবে। এবং ওনার যিনি সেই সময় পুলিশ প্রধান আইজিপি ছিলেন মামুন সাহেব, উনিও তো রাজসাক্ষী হয়েছেন, এবং তিনি যথেষ্ট নিশ্চয়ই এভিডেন্স দিয়েছেন তার মানে সরকার পক্ষের যেই বয়ান সেটার সপক্ষে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, মুগ্ধর বাবা কিন্তু এই রায়ে খুশি না, কারণ সাবেক আইজিপিকে যেহেতু রাজসাক্ষী হিসেবে থাকার কারণে তাকে 5 বছর জেল দেওয়া হয়েছে, তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। আসলে কি রাজসাক্ষী এত গুরুত্বপূর্ণ ছিল কিনা এই মামলায়, সেই প্রশ্নটাও সামনে এসেছে, যেহেতু ঘটনাটা অনেক স্পষ্ট এবং তরতাজা, খুব সামনে এই ঘটনাগুলো ঘটে গেছে, আমাদের সামনে এতগুলো প্রমাণ আছে। আমি একটু নূর খান লিটন আপনার কাছে আসি, আপনি কিভাবে দেখেন এই রাজসাক্ষী বিষয়টা একটু শুনতে চাই, এবং ওভারঅল আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। ওভারঅল প্রতিক্রিয়া দিয়ে আমি শুরু করি। সেটা হচ্ছে যে দেখেন, শেখ হাসিনার ক্ষমতাকাল যদি বলি, সেটা ছিল 15 বছরের একটু উপরে, এবং তিনি যে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, তাকে যাতে কেউ প্রশ্ন না করতে পারে, কোনো মানুষ যাতে সংগঠিত না হতে পারে, সেই জন্য তিনি কি করেছেন, তিনি তার ক্ষমতা গ্রহণের পর থেকে
নির্বাচনকে নির্বাচনকে বিতর্কিত করেছেন, অর্থাৎ তিনি তার মতো করে একটা নির্বাচন করেছেন যেখানে জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ গত 3টা নির্বাচনে ছিল না। তারপর কি করেছেন, মানুষ যাতে প্রশ্ন তুলতে না পারে, মানুষ যাতে সংঘবদ্ধ হতে না পারে, মানুষ যাতে তার অবিচার, বর্বরতা, নিষ্ঠুরতা, লুটতন্ত্র এগুলি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা না হয়, সেই জন্য তিনি 15.5 বছরই তার ক্ষমতাকালে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি খুন করেছেন, ক্রসফায়ারের নামে মানুষকে তিনি গুম করেছেন, তিনি আটকিয়ে রেখে নির্যাতন করেছেন, 8 বছর 8.5 বছর আটকিয়ে রেখে তারপরে 5ই আগস্টের পর ছাড়া পেয়েছে। এগুলো তো সব দিবালোকের মতো সত্য, এখানে অসত্যতার কিছু নেই। এবং নিষ্ঠুরতা কি, মানুষকে পঙ্গু করেছেন, দৃশ্যমান একটা মানুষ গুলিতে পঙ্গু হয়েছে, পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা, এরকম শতাধিক মানুষ বা আরো বেশি মানুষ এই দেশে এখনো আছেন, যাদেরকে দেখলে মনে হয় সেই নিষ্ঠুরতার কথা। এবং মানুষ তার ক্ষমতাকালে এগুলি দেখে থমকে গেছে, টু শব্দ করতে পারেনি। আপনি দেখেন তো কিভাবে গুম করেছে, কিভাবে এই ভিকটিমদেরকে রাত্রের বেলায় নৌকাতে নিয়ে গুলি করে হত্যা করে পেট চিরে বস্তা বেঁধে ভাসিয়ে দিয়েছে। আপনি কল্পনা করুন তো এই ঢাকা শহরে আনআইডেন্টিফাইড লাশের নামে কতজন এরকম গুমের ভিকটিম আজিমপুরে বা ওই পোস্তাগুলোর ওখানে যে কবরস্থান, জুরাইন কবরস্থানে আছে ঘুমিয়ে। আপনি চিন্তা করুন তো, লাশ ভেসে গেছে পানিতে, সেই লাশ উঠিয়েছে আপনার মুন্সিগঞ্জ পৌর কবরস্থানের এক পাশে আনআইডেন্টিফাইড লাশগুলো দাফন করা হয়েছে। সেখান থেকে একটা লাশ অন্ততপক্ষে আমরা জানি ছাত্র দলের বা যুব দলের হবে, তার লাশ ইসমাইল সম্ভবত নাম, হাতিরপুলের, সেই ইসমাইলের লাশ কিন্তু আনা হয়েছে চিহ্নিত করে, তার কিন্তু গুলিবিদ্ধ লাশ। এবং ওই দিন আরো 2টো লাশ ছিল, তাদেরকে চিহ্নিত করতে পারেনি মাছের খাওয়ার কারণে। আগে পিছে প্রায় 50-60টা লাশের মতো হবে এই অঞ্চলে, ঢাকা থেকে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ, হাত পা বাঁধা, বস্তা বাঁধা এগুলি আছে। এগুলি বিভিন্ন সময় জেলেরা বা নদী তীরে আটকে যাওয়ার কারণে বা চরে আটকে যাওয়ার কারণে পরবর্তীতে পুলিশ উদ্ধার করে আনআইডেন্টিফাইড লাশ হিসেবে, বেওয়ারিশ লাশ হিসেবে কোথাও আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করেছে, কোথাও পৌরসভা দাফন করেছে, এই প্রক্রিয়া দাফন হয়েছে। আপনি চিন্তা করুন তো, ভাঙ্গা একটা ছোট্ট উপজেলা, ওখান থেকে একই গ্রামের 5 জনকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, 5 জনকে একই গাড়িতে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। 6 জনকে উঠিয়েছিল, মাঝপথে একজনকে গ্রাম্য ডাক্তারকে ছেড়ে দিছে, আর 5 জনকে উঠিয়ে নিয়ে আসছে, আজ পর্যন্ত তাদের হদিস নেই। এই যে ঘটনাগুলি আজকে একটা বিচার হলো, এটা হচ্ছে জুলাই আগস্ট কেন্দ্রিক হত্যাকাণ্ডগুলো, যেটা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, বিডিআর গুলি করেছে, পুলিশ গুলি করেছে, সেনাবাহিনী গুলি করেছে। এইটার নির্দেশদাতা এবং এইটার এক্সিকিউট করার কারণে 3 জন মানুষের বিচার আমরা দেখলাম। সাবেক তথাকথিত প্রধানমন্ত্রী, আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজি। এই আইজি সে আইজি যিনি কিনা র্যাবে থাকাকালীন স্যাংশন পেয়েছিলেন আমেরিকার। এই আইজি সে আইজি যিনি কিনা 1.5 বছর একবার এক্সটেনশন পেয়েছিলেন, পরবর্তীতে আরো 1 বছর, তার মানে 2.5 বছর তিনি আইজির পদে এক্সটেনশনে ছিলেন। তার মানে সুযোগ পুরা মাত্রায় তিনি কিন্তু গ্রহণ করেছেন। স্যাংশন যাদেরকে দেওয়া হয়েছিল, খামাখা কিন্তু আমেরিকানরা স্যাংশন দেয় না। আমেরিকানরা কি পদ্ধতিতে দেয়, এটা যারা খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই অনুধাবন করেন যে এখানে চুল পরিমাণ ভুল থাকার সুযোগ নাই। কিভাবে এভিডেন্স কালেক্ট করে, কিভাবে ফ্যাক্ট সমূহ চেক করে, এটা আমরা জানি। তো এই ব্যক্তি আজকে আদালতে রাজসাক্ষী হয়েছেন বা আদালতকে তিনি স্বপ্রণোদিত হয়ে সাহায্য করেছেন। আদালতকে সাহায্য করার মধ্য দিয়ে একটা উপকার তো হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। কারণ দেখেন, আমাদের নাগরিকদের কথাবার্তা রেকর্ড করে শোনার জন্য যে পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন তার চেলাচামুন্ড দিয়ে, সেটাই কিন্তু তাকে ধরতে, আইনের আওতায় আনতে সবচেয়ে বড় সহযোগিতা করলো আজকে। অর্থাৎ আপনি কথা বলেছেন, সেটা রেকর্ড করেছেন,
এক দলের নেতা কর্মীর সাথে কথা বলেছে, সেটা রেকর্ড করেছে, সেটা শুনে সেই কর্মীকে উঠিয়ে গুম করেছে, সেই কর্মীকে হত্যা করেছে। আজকে দেখেন সেই রেকর্ড শেখ হাসিনার বিপক্ষে কাজ করলো, এবং সেই রেকর্ড আজকে তো আইসিটি তো রেকর্ডকে এভিডেন্স হিসাবে গ্রহণ করে, এবং সেই রেকর্ড খুব স্পষ্ট নির্দেশনাগুলি আছে, সেই রেকর্ডে স্পষ্ট কিভাবে কি করতে হবে না হবে, কিভাবে উনি নির্দেশ দিয়েছেন সব আছে। আচ্ছা, সাথে যুক্ত হয়েছেন যিনি প্রয়োগ করেছেন, তিনি নিজে ঘটনাগুলির দায় স্বীকার করেছেন, অর্থাৎ তৎকালীন আইজি, এবং তার স্বীকারোক্তির মধ্য দিয়ে বিষয়টাকে আরো বেশি শক্ত করেছে, সাক্ষীটাকে মানে তথ্যগুলোকে অনেক শক্ত করে ফেলেছে। এইটার মধ্য দিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে এই বিচার কার্যক্রম যথাযথ হয়নি। যেমন ধরেন ইনভেস্টিগেশন হয়েছে, এবং ইনভেস্টিগেশনের প্রত্যেকটা ধাপ আমরা খেয়াল করেছি, আমরা দেখেছি তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, আমরা দেখেছি তার চার্জশিট হতে, তারপর দেখেছি চার্জ গঠন, তারপর দেখেছি যুক্তিতর্ক উপস্থাপন, তারপর সাক্ষী গ্রহণ দেখেছি, এবং এটা প্রত্যেকটা স্তর কিন্তু পার হয়ে সর্বশেষ আমরা দেখলাম আদালত রায় দিল। এই রায় কি 397 দিনের যাত্রা, 397 দিনের ভিতরে রায়টা দিল। এই রায় কিন্তু জনগণ কাঙ্ক্ষিত ছিল, এটা এমন না যেটা কেউ আশা করেনি, এটা সবাই আশা করেছে, কারণ এগুলি তো সবার মনের মধ্যেই ছিল। এই ঘটনাগুলি তো আমাদের চোখের সামনে ঘটছে, এটা এমন না যে চোখের বাইরে ঘটছে। আমরা যারা দেশে ছিলাম আমরা দেখেছি কিভাবে এই ঘটনাগুলি ঘটেছে, এবং এই ঘটনার অপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুদণ্ডটা খুব স্বাভাবিক। যদিও আমি মানবাধিকার কর্মী হিসাবে মৃত্যুদণ্ডের পক্ষে না, তারপরও আমার দেশের প্রচলিত আইন এবং জন আকাঙ্ক্ষা এটাকে তো আমি একেবারে উল্টাই দিতে পারি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিচার যেটা এই আমলে হলো, এবং বিচারালয় যে বিচারকরা যে রায়টা দিয়েছেন, এই রায়ের ভিতরে আমি কোথাও কোনো দুর্বলতা, কোনো ত্রুটি দেখেন না, আমি দেখি না। এখন এই যে বিষয়টা নিয়ে কথা উঠছে সেটা হচ্ছে রাজসাক্ষীর ব্যাপারটা। রাজসাক্ষীর ব্যাপারটা আমি আসবো, তার আগে আপনি যেটা বললেন যে একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি মৃত্যুদণ্ডাদেশকে আপনি ঠিক সমর্থন করেন না। আমরা জানি পশ্চিমা বিশ্ব এটা সমর্থন করে না, মৃত্যুদণ্ড তারা দেখতে চায় না। সেই জায়গায় আপনার কি মনে হয় যে বহির্বিশ্ব, বিশেষ করে পশ্চিমা দেশ কিভাবে দেখবে? যে যত কথাই বলুক না কেন, যে মানবতা বিরোধী অপরাধ এবং সেইটার কারণে যে রায়টা এসছে, এই রায়কে শ্রদ্ধা, হয়তো প্রশ্ন থেকে যাবে মৃত্যুদণ্ড নিয়ে, যে মৃত্যুদণ্ড যারা বিশ্বাস করেন না তাদের ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে, কিন্তু এইটাকে যেই মাত্রায় মানবতা বিরোধী অপরাধটা সংঘটিত হয়েছে, এইটা এই অল্প সময়ের মধ্যে, এবং এখনো কিন্তু অনেকগুলি ঘটনা বাকি আছে। আপনার 15 বছরের মাত্র দুটি ঘটনার রায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এইটাকে আমরা আমাদের চোখের সামনের ঘটনা, সেদিনকার ঘটনা, এইটাকে যে বিদেশ খুব বেশি, এখানে যে জিনিসটা হতে পারে যদি কোনো অপরাধী ওই সমস্ত দেশে যে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে ফেরত আনতে এই রায়ের কারণে কঠিন হবে। এক, 2 নাম্বার হচ্ছে এই রায়কে কেউ বলতে পারবে না অসাংবিধানিক বা আইনের বহির্ভূত, এটা বলার সুযোগ কিন্তু নেই। আর আপনি দেখেন তো জনগণের সাথে তো বিশ্বাসঘাতকতা করছে, জনগণকে তুচ্ছ করে গুলি করে এভাবে ওইভাবে নানানভাবে হত্যা করছে, গুম করছে। সর্বশেষ তো তার কর্মীদের গুম করে চলে গেছে, কর্মীদের রেখে পালিয়ে গেছেন। কারা পালিয়েছে? উনি পালিয়েছে, ওনার পরিবার পালিয়েছে, আর যারা উচ্ছিষ্ট খেতেন ওনার কাছ থেকে তারা সবাই পালিয়েছে, কেউ কিন্তু দেশে নাই, 2-1টা ধরা পড়ছে। এবং এই যে টাকা নিয়ে যে পালিয়েছে, আজকে যদি শেখ হাসিনা এই সব কিছুর পরে দেশে থাকতেন, তাকে হত্যা করত, তাকে গ্রেপ্তার করত, বিচারের মুখোমুখি করত, এটাই স্বাভাবিক ছিল। এবং তার যে মন্ত্রীরা পালিয়ে গেছে এদের বিচার হতো, গ্রেপ্তার হতো, এটা সত্য। এবং পালিয়ে যেতে যারা সাহায্য করছে তারাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন না ভবিষ্যতে, প্রশ্ন কিন্তু এখানেও আসবে। এখন বাংলাদেশে একটা জিনিস খুব স্পষ্ট, যে মৃত্যুদণ্ডের পরে কোনো কোনো দেশে যারা পালিয়ে আছে তাদের যদি ভবিষ্যতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো তাদেরকে ফিরিয়ে আনাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে, কিন্তু একেবারে ফিরিয়ে আনা যাবে না এটা মনে করার কোনো কারণ নাই। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের লোককে দেখেছি যে তৃতীয় দেশ থেকেও ধরে এনেছে। এবং রাজসাক্ষী প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। অপূর্ব জাহাঙ্গীর, আমি আপনার কাছে শুনতে চাই যে আসল প্রশ্ন যেটা, যে রাষ্ট্র এখন এই খুনিকে ফেরাতে পারবে কিনা, সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক খ্যাতি,
তিনি যদি ব্যর্থ হন তাহলে তো সেই সংখ্যাটা রয়েই যাবে। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে ভারতের দিক থেকে সেই সহযোগিতা পায়নি, ভারতের সাথে একটা কাজের সম্পর্কও কিন্তু সেটা সৃষ্টি হয়নি। এখন আপনারা কতটুকু আসলে আশাবাদী যে এখানে ভারতকে কনভিন্স করতে পারবেন যে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে বা নিজেরা নিয়ে আসার ক্ষেত্রে? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি না আজকে কতটুকু আমি ভালো মতো বলতে পারবো, আজকে যে ইমোশনাল ডে, যদিও আমি সরকারের একটি জায়গায় আছি, কিন্তু যেহেতু দেশের জনগণ, আমিও মানে ঠিক ফ্যাদম করতে পারছি না যে জিনিসটা কিভাবে হজম করবো। সো আমি আগে থেকে অ্যাপোলোজাইজ যদি ইফ আই স্টার্টার আ বিট। ভারতকে তো অলরেডি বাংলাদেশের জনগণের বলছে, সরকারিভাবে তো বলছেই। আমার মনে হয় আমাদের ভারতকে বাংলাদেশ হিসেবে এভরি টাইম রিমাইন্ডার দিতে হবে যে তোমরা হাসিনাকে কবে ফেরত দিবা। এবং আমি শুধু এটা সরকারি লেভেলে বলতে চাচ্ছি না, আমরা যেখানেই যাই, কোনো কনফারেন্সে, কোনো ভারতীয়, দেখেন আমি একটা কথা বলি, ভারতীয়রা দে হ্যাভ সার্টেন ওয়ে অফ লুকিং অ্যাট আস। এটা আপনি যে কোনো কনফারেন্সে যান, যে কোনো ইয়েতে যান, আপনি দেখবেন দে হ্যাভ আ সার্টেন ওয়ে, তারা আমাদেরকে একভাবে দেখে। আমাদেরও কিন্তু এখন এটা তাদেরকেই বলতে হবে, এটা জনগণ টু জনগণ। এখন এই ভারতের জনগণের সাথে আমাদের জনগণের এক্সচেঞ্জ হতে হবে যে হাই হ্যালোর পর তোমরা কবে হাসিনাকে ফেরত দিবা বলো। সরকারিভাবে কি হবে, চিঠি পাঠানো হবে, প্রফেসর ইউনূস চেষ্টা করবে, অবশ্যই প্রফেসর ইউনূস চেষ্টা না করে তো যাবেন, উনি যতদিন আছেন ততদিন চেষ্টা করে যাবেন। আমি মানে জনগণ হাসিনাকে ফেলে দিয়েছে, এখন জনগণই আবার ভারতের জনগণকে কনভিন্স করে চাচ্ছে। ইন্টারঅ্যাকশনটা পিপল টু, আমরা সবসময় বলি না যে পিপল টু পিপল ইন্টারঅ্যাকশন হচ্ছে, এই কোশ্চেনটা পিপল টু পিপল হতে হবে। কোনো জায়গায় দেখা হলে আমি বাংলাদেশিদের সবাইকে রিকোয়েস্ট করবো, আমার পার্সোনাল ক্যাপাসিটি, কোনো কনফারেন্সে যান, কোনো জায়গায় দেখা হলো, সঙ্গীত হোক, লেখাপড়া হোক, যেখানেই হোক, জিজ্ঞেস করবেন একবার হাসিনাকে কবে ফেরত দিব, যাতে উনাদের জনগণ ওনার সরকারকে প্রেশার দিতে পারে যে আপনারা জনগণকে, মানে ইউ আর হারবারিং এ ফিউজিটিভ। আমি ফিউজিটিভও না, এখন একটা মানে ফাঁসির আসামি। দিস ইজ নট আ জোক। এবং মানবতা বিরোধী 15 বছর আমরা কিভাবে ছিলাম একবার চিন্তা করেন তো আপা, 15টা বছর কি হয়েছিল। আমরা 3 জন আছি, আপনি আছেন, আমরা তো দেখেছি, এটা সহ্য করেছি। তো ইট ইজ ইনডিড আ ভেরি ইমোশনাল ডে ফর অল অফ আস। আজকে কেন জানি মনে হচ্ছে কি বাতাসটা অনেক হালকা হয়ে গেছে, মানে দ্য অ্যারোগেন্স উই ফেসড ফর দ্য লাস্ট 15 ইয়ার্স। আমি সবসময় বলি হাসিনা গেছে জাস্ট বেয়াদবির কারণে, মানে উনার সবচেয়ে বড়, আমি সব বাদ দিলাম, উনার যে উনি একটা হেড অফ স্টেট হয়ে যে আচরণটা করেছে, এটা পৃথিবীর কোনো জায়গায় হিটলার ছাড়া এই আচরণটা কেউ করেনি। সো মানে এটার জন্য বললাম যে আজকে একটু ইমোশনাল আমি নিজেও, কিন্তু এটা আপনি যে কোশ্চেনটা করেন, বলুন যে এটা আমাদের সরকারি ভাবের চেয়েও আমি বলবো যে আমাদের এখন পিপল টু পিপল ইন্টারাকশনে এই কোশ্চেনটা রাখা উচিত। রুমিন ফারহানা, আমি আপনার কাছে আসি। আমরা দেখলাম যে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে ভারতের বিশেষজ্ঞরা যেটা বলেছে সেটা আমি বলতে চাই। এখানে শ্রী রাধা বলেছেন যে আসলে এটাই প্রত্যাশিত ছিল, কিন্তু ভারতকে প্রত্যার্পণ করা হবে না। হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল, এক্স্যাক্টলি বলেছেন, এবং এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে তারা প্রত্যার্পণ করবেন না। কিন্তু আমরা যদি ভারতের যে অফিসিয়াল বার্তাটা দেখি, সেক্ষেত্রে তারা ওরকম স্পষ্ট কিছু বলেনি। বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক, এই ধরনের কথা আমরা শুনছি। কি মনে হয় আসলে যে সেক্ষেত্রে আমরা কিভাবে আনতে পারবো খুনি হাসিনাকে? কঠিন। আমার মনে হয় মানে আমি লফটি আইডিয়াস নিয়ে আলাপ না করে আমরা গ্রাউন্ডেড থাকি এবং যেটা বাস্তব সেটাকে নিয়ে আলাপ করি। হ্যাঁ, আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেখানে যেই ধারাগুলো আছে যথেষ্ট পেঁচালো, এবং সেটার মোদ্দা কথা যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে যদি মামলা কোনোভাবে এই ধরনের একটা সেন্স পায় বন্দীকে রাখার, হ্যাঁ, দেশ যে এখানে রাজনীতির একটা বিষয় আছে, তারা কোনোভাবে সেই বন্দীকে ফেরত দেবে না। 1, 2 হলো মৃত্যুদণ্ড যেহেতু দেয়া হয়েছে, আন্তর্জাতিক চাপ তৈরি করাটাও কঠিন হবে, কারণ বিশ্বের বহু দেশ তারা বন্দীকে কখনোই ফেরত দেয় না যদি সেই বন্দীর মৃত্যুদণ্ডাদেশ থাকে বা হতে পারে। সো একে তো বিষয়গুলো রাজনৈতিক, নো ডাউট, কারণ শেখ হাসিনা ইজ আ পলিটিক্যাল কিলার, and she is not a random killer, she is a political killer. And secondly, the entire issue is political. And thirdly, আমাদের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সে মানে এটা বাধ্য না ওই দেশ, এবং পাঠাবেও না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভারত তো কখনোই পাঠাবে না। আপনি যদি শেখ হাসিনার সন্তান যে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়, ওটা একটু খেয়াল করেন। ভদ্রলোক বলেছে যে আমার মা নিরাপদে আছে,
এবং ভারত তাকে ভীষণ নিরাপত্তা দিয়েই রেখেছে এবং এখন পর্যন্ত বহুবার সরকারের কাছ থেকে অনুরোধ পাঠানো হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য, অনুরোধ পাঠানো হয়েছে অ্যাটলিস্ট তিনি যেন মুখ বন্ধ রাখেন। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার প্রধান উপদেষ্টা এটা বলছেন যে ঠিক আছে উনি আছেন থাকুক, কিন্তু মানে উনি যেন মুখ না খোলেন এটুকু উনি রিকোয়েস্ট করেছিলেন। এবং তখন ভারতের তরফ থেকে বলা হয়েছে যে তাদের সোশ্যাল মিডিয়া মুক্ত, তাদের গণমাধ্যম মুক্ত, কারণ যখন তিনি একটার পর একটা রয়টার্স, এএফপি, বিবিসি সবাইকে সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন এবং একটার পর একটা সাক্ষাৎকার আসতে থাকলো এবং ওনার যারা ইউটিউব যোদ্ধা তারা অত্যন্ত উৎসাহ এবং নতুন উদ্যমে তারা শেখ হাসিনার সেই সাক্ষাৎকারগুলো ছড়াতে শুরু করলো, তখনও বোধহয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে এইভাবে যেন উনি সাক্ষাৎকার উনি তো দিতে পারেন না, বিকজ ইজ মানে আশ্রিত শরণার্থী একজন ব্যক্তি, মানে শরণার্থী তো না দুঃখিত, আশ্রিত একজন পলাতক নেতা যিনি নিজের দেশে 1400 মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। এবং তখন ভারতের তরফ থেকে বলা হয়েছে তাদের গণমাধ্যম স্বাধীন। তো এগুলো দিয়ে না আপনি বুঝতে পারবেন যে যেখানে তার কথাই তারা বন্ধ হতে দিতে চায় না, যেখানে তারা বারবার বলে যে তারা শেখ হাসিনার ব্যাপারটা আসলে কোনো উত্তর তারা দেয় না যতবারই তাদের রিকোয়েস্ট করা হয়। একটি বিষয় এখানে যে শুধুমাত্র তো কথা বন্ধ করে দিচ্ছে না, দিতে চাইছে না সেটাই না, ভারতের গণমাধ্যমকেও দেখছি যে তাদের যে বয়ান সেই বয়ানটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। আজকে এই রায়ের পরও আমরা দেখেছি যে সেভাবেই কথাগুলো বলা হচ্ছে যে কোথায় সেই ডিরেক্ট অর্ডার, এরকম কোশ্চেনও করা হচ্ছে। যেটা আমার কাছে যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে সাংবাদিকরা কি তাহলে আমাদের এখানে যে তথ্যগুলো, এমনকি রায় তো স্পষ্টভাবে প্রচারিত হয়েছে গণমাধ্যমে, সেটা শুনলেও কিন্তু ওনারা কনভারসেশনটা দেখতেন যে অর্ডারটা আছে, সেটাকেও গুরুত্ব দিচ্ছেন না, গ্রাহ্য করছেন না। তো এরকম একটা পরিস্থিতিতে তাহলে তিনি যেভাবে অর্ডার দিচ্ছেন তার কর্মীদেরকে, সে তার প্রেক্ষিতে আমরা দেখছি আগুন সন্ত্রাস হচ্ছে, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব? তাহলে আপনি জানেন যেটা আপনি আগেই বলেছেন আজকে যে, এবং ঘটেই যে রয়েছে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন বাসে আগুন, একদম তাই। এবং আপনি যে প্রশ্নটি লিটন ভাইকে করেছিলেন আমি একটু ওখান থেকে বলি, রাজসাক্ষীর বিষয়টি এটিও কিন্তু নিয়ে আসা হয়েছে। আমি দেখছিলাম ওনার সমর্থিত যেসব ইউটিউব চ্যানেল আছে এবং ওনার সমর্থিত মানুষজন তখন দেশের বাইরে এবং তারা সমানে ইউটিউবে কথা বলছে, তো তারা বলছিল যে শুধুমাত্র একজন রাজসাক্ষীর সাক্ষ্যর উপর ভিত্তি করে এই রায় দেয়া হয়েছে। বলেছিল বিটস এন্ড পিসেস নিয়ে, এখান থেকে একটু কথা, ওখান থেকে একটু কথা, ওখান থেকে একটু ইনস্ট্রাকশন নিয়ে এই ওনাকে বলা হচ্ছে যে উনি হুকুমদাতা, উনি হুকুম আসলে সেভাবে দেন নাই। বলা হচ্ছে যে সাধারণত মানে এই ধরনের হুকুম প্রত্যেকটা পুলিশের একটা মানে কার্যপ্রণালী বিধি আছে, তারা সেই অনুযায়ী চলে, মিলিটারির কার্যপ্রণালী বিধি আছে, তারা সেই অনুযায়ী চলে, এটা আসলে গণভবন থেকে হুকুম দিয়ে কাউকে হত্যা করার বিষয় নয়। মানে এই ধরনের ন্যারেটিভটা না আপনি দেখবেন খুব অর্কেস্ট্রেটেড ওয়েতে হচ্ছে। এটা ভারতীয় মিডিয়াতেও দেখবেন, আবার শেখ হাসিনা সমর্থিত যে ইউটিউবাররা আছেন তারাও কিন্তু একই ধরনের বয়ান বলছেন দেশের বাইরে থেকে। সো এমনকি দেশেও ঘুরিয়ে ফিরিয়ে সেই বয়ান এস্টাবলিশ করার চেষ্টা আছে, তো ওখান থেকেই তো আসছে এখানে ফিডব্যাকটা। এবং এটা ইন্ডিকেট করে যে তারা অত্যন্ত অর্কেস্ট্রেটেড ওয়েতে পুরো বিষয়টিকে মোকাবেলার কথা ভাবছে। এবং সবচেয়ে ভয়ানক যেটা, আমি আজকে আরেকটা ফোন কল ফাঁস হয়েছে শেখ হাসিনার, উনি কাউকে বলছিলেন যে আমাদের তো এখন আর দলের মানে নাই, দল তো নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, এখন যাচ্ছে তাই করা যাবে, যাচ্ছে তাই করা যাবে, করো, কারণ এখন তো আর বলা যাবে না যে আওয়ামী লীগ করেছে, বিকজ আওয়ামী লীগ তো নিষিদ্ধ, সো ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক। একে তো তিনি পালিয়ে গেছেন নিজে এবং নিজের আত্মীয় স্বজন শেখ পরিবারের সকলকে নিরাপত্তা দিয়ে তিনি একেবারে মানে কি বলবো, মানে আমিরাত যেভাবে যায় আর কি, মানে আমির যেভাবে যায় সেভাবেই 40টা সুটকেস নিয়ে তিনি তার সভাসদ পরিষদ যা আছে সবাইকে নিয়ে গেছেন। মুশকিল হচ্ছে দেশে থাকা কর্মীদের উনি বিপদে ফেলতেছেন। একে তো ওনারা কেউ অ্যাপোলজেটিক না, কারো মধ্যে কোনো রিমোর্স নাই, কারোর মধ্যে কোনো রকম সরি বলার আশপাশের চিন্তাও নাই। তারা এখনো মনে প্রাণে বিশ্বাস করেন, অথবা বিশ্বাস করেন বা না করেন সেটা অবলীলায় বলেন এবং শক্তভাবে বলেন যে কোনো অপরাধ তারা করেন নাই, তারা কোনো অপরাধ করেন নাই। তো সেই জায়গা থেকে আপনি দেখেন, এবং এখন তো তারা খোলামেলা বলছে। এবং সজীব ওয়াজেদ জয়ের যেই ইন্টারভিউটা আমি গতকালকে দেখছিলাম, তার একটা পার্ট হচ্ছে এরকম যে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সেটাও আওয়ামী লীগ করবে। সো সামনের 2-3টা মাস কিন্তু ভয়ানক ক্রুশিয়াল বাংলাদেশের জন্য। এটা আমি আসলে আজকের এই রায়টা তো সবাই জানতো কি হবে, কিন্তু তার চেয়েও ভয়াবহ ব্যাপার হচ্ছে সামনে যেগুলো তারা করবে এবং এখন যেগুলোর আলামত আমরা
দেখতে পাচ্ছি Already গত দেখছি। কয়েকদিন সেটাকে ধরে। কিভাবে মোকাবেলা করবে সেটাকে সরকার? মোকাবেলা করা সরকারকে আমার মনে হয় হার্ড লাইনে যাওয়া ছাড়া কিভাবে আসলে হার্ড লাইনে যাবে আমি কোনো একটু উপায় নাই। আমার মনে হয় আমি যে নূর খান লিটন আমি আপনার কাছে শুনি রাজসাক্ষী বিষয়ে আপনি বলতে চেয়েছিলেন, আমি বলেছি আপনার কাছে পরে আসবো, সেই বিষয়ে আপনি একটু বলবেন। আর হার্ড লাইনে যাওয়ায় যে আগুন সন্ত্রাস থামানোর জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে চিটাগাং পুলিশ কমিশনার তিনি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে যানবাহনে যারা আগুন ও ককটেল হামলা করবে তাদের সরাসরি গুলি করতে পারবে পুলিশ। এই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা আছে। তাহলে সন্দেহভাজন অপরাধীদের আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা গুলি চালানোর নির্দেশটা কি গ্রহণযোগ্য কিনা, আসলে কিভাবে মোকাবেলা করা যায় ইন দ্যাট কেস? দেখেন, প্রথম হচ্ছে যে মাত্রায় ঘটনাগুলি ঘটছে এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে রাজি না। কারণ আজকে যদি আওয়ামী লীগ যদি এক্সিস্ট করতো জনগণের ভিতরে, তাহলে আজকে তো তারা 50,000 লোক নিয়ে নামার কথা ছিল, তাহলে বুঝতাম যে হ্যাঁ আছে আওয়ামী লীগ। এখন 10-12টা মানুষ দিয়ে সারা ঢাকা শহরে 5টা ককটেল ফুটে 2টা গাড়ি পোড়ায় আপনি ওই জিনিস অর্জন করতে পারবেন না। গুরুত্বপূর্ণ বাসে ড্রাইভার পুরো ওইটা দিয়ে আপনি ওই যেইভাবে জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছেন সেটা হবে না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসনের, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেভাবে বক্তব্য দিয়েছেন, এটি আমরা আসলে ওই স্বৈরাচারের আমলে যা দেখেছি তারই প্রতিচ্ছবি দেখছি, তারই প্রতিধ্বনি আমরা দেখছি। তাদের অনেক সংযতভাবে এই অর্ডারগুলি পাস করা উচিত, মন্তব্য করা উচিত। তাদের মনে রাখা উচিত যে শেখ হাসিনা নিজে তো ডুবে নাই, শেখ হাসিনার পার্শ্বদ সহ ডুবছে। বিকজ এই ধরনের মন্তব্য তারা করতে দ্বিধা করতো না, তারা মনে করতো তারাই সব, সরকার বলে যে কিছু আছে সেটাও গুরুত্ব দিত না, যার জন্য তারা মানুষকে ছাগলও বানাইছে, মুরগিও বানাইছে, আবার এই যে এই ধরনের নির্দেশনা, গুলি করে দাও, এটা করো, ওইটা করো। সবাই মনে রাখতে হবে যে আমরা আইন দ্বারা পরিচালিত। আজকে যাদেরকে কারাগারে থাকতে হচ্ছে তারা আইন অমান্য করে আইনের বাইরে যে কাজ করছে বলেই থাকতে হচ্ছে। এটা কিন্তু বর্তমান যারা আইনের বাইরে যে নানান ধরনের কথাবার্তা বলছেন, সমাজে ভীতি সঞ্চয় করছেন, তাদের মনে রাখতে হবে তারা আইনের ঊর্ধ্বে কেউ না। আর তারা এটা মনে করার কোনো কারণ নাই যে ওই হুমকি দিলে আমার প্রমোশন হবে বা আমাকে গ্রহণ করবে। মনে রাখতে হবে জনগণ এগুলি পছন্দ করে না। আর রাজসাক্ষীর যে ব্যাপারটা, হ্যাঁ, যিনি রাজসাক্ষী হয়েছেন তিনি এই যে অপরাধগুলি সংগঠিত হয়েছে, যেটার বিচার হলো, এটা সরাসরি উনি অংশগ্রহণকারী। এবং একজন অংশগ্রহণকারী যখন আদালতকে সাহায্য করে, সেইটা হচ্ছে আদালতে প্রাপ্ত তথ্য এবং দালিলিক প্রমাণকে আরো শক্ত ভিত দেয়। ফলে কোনোভাবে প্রশ্ন করার সুযোগ আর থাকে না যে এইখানে ন্যায্যতা প্রতিষ্ঠা হয়নি। তার যে 5 বছর দেওয়া হয়েছে এটা কনসিডার করেছে আদালতকে সাহায্য করার কারণে। এইটা নিয়ে তুমুল হইচই করার সুযোগ আমার কাছে মনে হয় না বেশি আছে। আমাদের মনে রাখতে হবে যে এই মামলাটির দ্রুত শেষ করার জন্য আদালতের অনেকগুলি সাহায্য প্রয়োজন ছিল অকাঠ্যভাবে প্রমাণ করার জন্য। সেই ক্ষেত্রে এই যে আসামি, যিনি অপরাধী, তিনি যেভাবে সহযোগিতা করেছেন আদালতকে, আদালত সেখানে কনভিন্স হয়ে আদালত আইন অনুযায়ী তাকে লঘু শাস্তি দিয়েছে। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলে নেই, সেটা হচ্ছে দেখেন, দুর্ভাগ্যটা হচ্ছে যে এই যে যাদের আজকে ফাঁসির অর্ডার হচ্ছে বা আগামীতে বিচার হবে, এদের অনেকেই তো বাংলাদেশের বিভিন্ন ঘটনা বহুল জীবনে অনেককেই অনেক ধরনের অবদান আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এরা সেই নিজেদের অবদানকেই নিজেরা গলা চিপে হত্যা করে ফ্যাসিস্ট হয়েছিলেন, যার যেটা কাম্য ছিল এই বিচারটা না করলেই নয়। কারণ এই বিচারের মধ্য দিয়ে ভবিষ্যতে এই ধরনের ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত না হয় তার একটা ছাপ এই বিচারের মধ্য দিয়ে থেকে যাবে, এটাই তো কাম্য। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন, আমি আসি আপনার কাছে, আবারও আসি। আমি একটু অপূর্ব জাহাঙ্গীরের কাছে যে বিষয়ে আমরা যেটা পুলিশ কমিশনের অর্ডার নিয়ে কথা বললাম, একটু মন্তব্য শুনে নিই। আসলে এই যে যেমনটি নূর খান লিটন বললেন যে স্বৈরাচারের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, এই সরকারের পুলিশের কেন এই স্বৈরাচারের প্রতিচ্ছবি আমরা দেখবো এভাবে গুলি করার অর্ডার তিনি দিয়েছেন? ধন্যবাদ। আমি এটা আসার আগে একটু রুমিনাপার একটা কথা ধরে একটু আসি। এটা সত্যি ভারতের সাথে আমাদের দেশের যে ট্রিটিটা আছে এটা অত্যন্ত শক্ত একটা ট্রিটি, কিন্তু ভারতের এটাও বুঝতে হবে যে বাংলাদেশটা ঠিক ভারতের পেটের মধ্যে এবং 18 কোটি জনগণের
একটা দেশ, এই দেশকে ও এই দেশের মেজাজ খারাপ করে ও খুব একটা ভালো দেশ চালাতে পারবে না কখনো। এটাও সবসময় ভারতের মাথায় ট্রিটি আছে, ঠিক আছে, আইন আছে, সবই বুঝলাম, কিন্তু এটাও ভারতকে মাথায় রাখতে হবে। আপনি যেটা বললেন এটা সত্যি, চিটাগং মেট্রোপলিটন পুলিশ কমিশনার এটা বলতে পারেন না, এটা বলাটা ওনার, আমি মনে করি ওনার উচিত হয়নি। কিন্তু আই অলসো গেট দ্য সেন্টিমেন্ট। আমরা এমন একটা ইতিহাসের এমন একটা জায়গায় আছি যেটা প্রচন্ড পরিমাণ ইম্পর্টেন্ট। সামনে ইলেকশন, একটি পুরো গোটা গোষ্ঠী আছে এই দেশটাকে স্টেবিলাইজ করার জন্য সকল রকমের অর্থ, সকল রকমের রিসোর্সেস দিচ্ছে। এটা কোনো সাধারণ সময় আমরা নাই। মুখ ফসকে উনি বলে দিতে পারে, উনি ওনার আমি ধরে নিতে চাই মুখ ফুসকে, কারণ আমি বলছি যে আমি দো আই ডোন্ট এগ্রি উইথ হিম, ওনার এভাবে বলা উচিত হয়নি। অবশ্যই এই সরকার কোনোভাবেই আগের মডেলের কোনো কথা বা কোনো বাক্য উচ্চারণ করতে চাবে না, কিন্তু আমি এটার জন্য বলছি আই অলসো গেট দ্য সেন্টিমেন্ট বিকজ উই আর ইন এ ক্রুশাল টাইম রাইট নাও অ্যান্ড ইটস এ ভেরি মানে অত্যন্ত ক্রুশাল। কারণ এগেন সামনে নির্বাচন, আমি যা বললাম রিসোর্সেস প্রচন্ড পরিমাণ আছে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য, সো এভরিবডি ইজ অন देयर ফিট। ওকে, সেক্ষেত্রে আসলে সরকারের উদ্যোগটা কি? আমরা তো দেখছি যে সীমান্ত দিয়ে অস্ত্র আসবে, বিজেপিকে এখানে নির্দেশ দেওয়া হয়েছে আটকানোর জন্য, তারপরও বিভিন্নভাবে অস্ত্র ঢুকছে, এর আগে জাল টাকা ঢুকেছে বলে আমরা দেখেছি। তো সরকার স্পেশাল কি করছে? দেখেন সরকার বিভিন্ন রকমের সিকিউরিটি মেজার্স নিচ্ছে, আসছে ধরাও খাচ্ছে, যতবার অস্ত্র আসছে যতবার যাচ্ছে ধরাও খাচ্ছে। মেইন এখানে গুরুত্বপূর্ণটা হচ্ছে ধরাটা পড়া। আসার জন্য তো মানে আমি তো এটার জন্য বললাম যে সকল রকমের উপাদান রয়েছে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। ধরাটা আমি ধরতে পারছি কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিং। ধরতে যেহেতু এখনো পর্যন্ত পারছি, দেখেন আইন শৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে সজাগ হয়েছে। আমরা উনি এই মন্তব্যটা করতেন না যদি মনোবল না থাকতো। সো আই এম গেসিং যে এখন যথেষ্ট পরিমাণ ওই জায়গাতে আছে যাতে আমরা নির্বাচনটাকে কমপ্লিট করতে পারি। এবং এই নির্বাচনটা কমপ্লিট করার জন্য আমরা যাতে বাংলাদেশ নেক্সট চ্যাপ্টারটাই যেতে পারে, এটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষও সজাগ রয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো সজাগ রয়েছে, অ্যাক্টিভিস্টরা সজাগ রয়েছে। এই একটা জায়গায় কিন্তু আমরা সকলে এক হয়ে যেতে পারতেছি এখনো পর্যন্ত। সো এগেন বিভিন্ন আসবে, সামনে আরো আসবে, আপনি দেখবেন আরো অস্ত্র ধরা পড়ছে, কিন্তু সেক্ষেত্রে আসলে ভারতের রোল কি হতে পারে? আমি আসবো অ্যাম্বাসেডর রুমিন ফারহানা। আমরা জানি যে ভারত অতীতে কখনো এভাবে বলেনি গত 15 বছর, কিন্তু এবার যেভাবে ইনক্লুসিভ ইলেকশনের কথা বারবার বলছে, সো সেই জায়গা থেকে ভারতের রোলই বা কি হতে পারে আমাদের এখানে নির্বাচনের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য? সরকার কিভাবে কি উদ্যোগ নিলে এই ধরনের যে আশঙ্কাগুলো আছে সেটা মোকাবেলা করা যায়? ভারতের বিষয়ে সরকারের যেই পজিটিভ দিকটা আছে সেটা হচ্ছে মানুষ এই ব্যাপারে সরকারের সাথে শতভাগ আছে। ভারত যদি মনে করে যে তারা কোনো কিছু চাপিয়ে দিয়ে কোনোভাবে একটা নির্বাচনকে পণ্ড করবার জন্য, পণ্ড শব্দটা বললাম বিকজ আমি মাত্র দেখলাম যুগান্তরে খবরটা যে নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ, বলছে সজীব ওয়াজেদ জয়। তো নিশ্চয়ই তার একটা বড় শক্তি আছে এবং সেই শক্তির একটা বড় অংশ ভারতের, এটা তো অস্বীকার করার কিছু নাই। সো ভারত যদি মনে করে যে এরকম কিছু তারা করতে যাবে, মানুষের 18 কোটি মানুষের ফুল সাপোর্ট কিন্তু গভর্নমেন্ট পাবে। এবং শেখ হাসিনা 15 বছর রুল করেছে, কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের ভয়ানক ক্ষোভের একটা বিরাট কারণ ছিল ভারত, বা এটা ভাইস ভার্সা। ভারতের উপরও বিরাট ক্ষোভের কারণ হচ্ছে শেখ হাসিনা, আর শেখ হাসিনার উপরও বিরাট ক্ষোভের কারণ, একটা বড় কারণ হচ্ছে ভারত। সো আমার মনে হয় যে ভারতের এখন আরো অনেক বেশি ঠান্ডাভাবে তাদের ফরেন পলিসি, আই এম নট দেয়ার অ্যাডভাইজার অ্যান্ড আই এম নট ইভেন, মানে ওই কূটনীতির জ্ঞানও আমার নাই, বাট আমি তাদেরকে সাধারণ ভাষায় যেটা বুঝি, যেটা ভাইও বললেন যে আমরা তো ভারতের একেবারেই পেটের ভেতরে, সো আমাদেরকে আপসেট রেখে, আমাদের ক্ষুব্ধ রেখে ভারত খুব ভালো থাকবে, এটাও ভারতের আসলে চিন্তা করা ভুল। সো এখন বরং তাদের উচিত দেশের সঙ্গে দেশের, জনগণের সঙ্গে জনগণের, পিপল টু পিপল রিলেশনশিপ, কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপ, এটা ভালো থাকবে এটা ভাবার কারণ নেই। এবং বাস্তবতাও কিন্তু তাই, ভারতের মানুষ কিন্তু ভালো নেই ইন আ সেন্স। যারা আসলে আমাদের দেশের মানুষের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করে, সেখানে কলকাতার মার্কেটগুলোর কথা যদি বলি, হসপিটালগুলোর কথা যদি বলি, হোটেলসগুলোর কথা যদি বলি, তাহলে ভালো নেই। কিন্তু তারপরও ভারত সরকার কিন্তু এই বিষয়টাকে গ্রাহ্য করছে না সেভাবে। কারণ যদি সে শেখ হাসিনাকে ফেরত দেয়, তাহলে কিন্তু সে অন্য কোথাও আরেকজন শেখ হাসিনা পাবে না। মানুষ বলবে যে ও তোমাকে আমি আনকন্ডিশনালি সার্ভিস দিয়ে গেছি 15 বছর, আর আমার এই দুর্দিনে তুমি আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছ দেশে। তো
এই কারণেই এই ভীতি থেকেই এবং শেখ হাসিনা আগে বলেছিল যে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। তো সুতরাং এগুলো স্বীকারোক্তি তো আসলে দু তরফের মধ্যেই আছে। এই যে আপনি বললেন ইনক্লুসিভ ইলেকশনের কথা আজকে 17 বছর পর আমাদের শুনতে হলো। 14 সালে কোথায় ছিল, 18 সালে কোথায় ছিল, 24-এ কোথায় ছিল, আমরা তো দেখি নাই। তো এখন যখন শুনতে হয় তখন আপনারাও অবাক হন, আমার মনে হয় দেশের মানুষও খুবই অবাক হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একটু আমি নূর খান লিটন আমি আপনার কাছে শুনতে চাই। আমরা দেখলাম যে 32 নম্বর ভাঙার জন্য আবারও উদ্যোগ নেওয়া হয়েছে, ভেঙে ফেলা, পুড়িয়ে দেওয়া 32 নম্বর, তারপরেও এটা গুড়িয়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে যারা বিক্ষোভকারীরা এগিয়ে যাচ্ছিলেন তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? দেখেন, মানুষের ভিতর ক্ষোভ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। 15 বছরের যারা বর্বরতা নির্মমতার শিকার হয়েছেন, যে যারা এবং যে পরিবারগুলো, যে রাজনৈতিক দলগুলো, তাদের ভিতর অনেক রকম ক্ষোভ আছে। যে কাজটি আপনি 5 তারিখকে করতে পারেননি, সেই কাজটি এখন করার চেষ্টা করাটা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি এই ঘটনার পরে আমি লক্ষ্য করলাম ফেসবুকে 2-1 পোস্ট, তার ভিতরে একটা পোস্ট আছে যে এই ঘটনা না ঘটালে আজকে সারা বাংলাদেশে না জানি কি হয়ে যেত, যেটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। সারা বাংলাদেশে যদি কারো ঘটনার ক্ষমতাই থাকতো সে তো করতোই, কিন্তু সেটা নেই। আপনি ওই জায়গা ভাঙতে গেছেন বলে সবাই ভয়তে চুপ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। বরং এইটা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের আশার পথটাকে তৈরি করে দিন, প্রশস্ত করে দেন। আর একটা হচ্ছে দেখেন, 32 নম্বর বাড়ির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় যুক্ত। শেখ মুজিবকে যেমন স্বৈরাচার বলা যায়, আবার শেখ মুজিবকে গণনেতাও বলা যায়, শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি বলা যায়, স্থপতি ছিলেন। সুতরাং ওই জায়গাটিকে আপনি ধ্বংস করে দিয়ে কার লাভ তৈরি করার চেষ্টা করছেন? কারণ মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষে মেজরি, বাংলাদেশের মানুষ এখনো মানচিত্রের পক্ষে, বাংলাদেশের মানুষ এখনো জাতীয় সঙ্গীতের পক্ষে। বাংলাদেশের মানুষ যদি কখনো মুক্তিযুদ্ধ 71 সালের মুক্তিযুদ্ধ নিয়ে কোন রকমের দ্বিচারিতা নীতি কেউ গ্রহণ করে, তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এবং কোন অবস্থাতে মুক্তিযুদ্ধের নিয়ে যারা ব্যবসা করেছে আপনি তাদের বিরুদ্ধে লড়াই করেন, কোনো অসুবিধা নাই। মুক্তিযুদ্ধকে যারা বিতর্কের জায়গায় নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু আপনি এই যে মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষের আত্মহত্যা, লক্ষ লক্ষ মানুষ বলেন, মানুষের আহত হওয়ার কথা বলেন, মানুষের ঘর বাড়ি এবং মানুষকে অন্য দেশে যে আশ্রয় নেওয়া, যেভাবে চিন্তা করেন 9 মাসের যে মুক্তিযুদ্ধ, সেইটাকে ম্লান করার কোনো চেষ্টাই কিন্তু মানুষ গ্রহণ করবে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাণিজ্য হয়েছে সেটা যেমন দেখতে চাই না, কিন্তু মুক্তিযুদ্ধকে ম্লান করা, শেষ করে দেওয়া, সেটাও কেউই মেনে নিতে চায় না, মেনে নেবে না। তারপরে বলবো যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নানাভাবে হতে পারে, এবং সেটা আজকে যেই ধরনের বয়ান আওয়ামী লীগের তরফ থেকে দেওয়া হচ্ছে, যেই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে, এটি কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে সাহায্য করছে। আনফরচুনেট। আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। আরেকটি কথা, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে একসময় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেরকম বাণিজ্য শেখ হাসিনা সরকার করেছে, এখন জুলাই চেতনা নিয়েও এইরকম এক ধরনের প্রচেষ্টা আছে। আপনিও তাই মনে করেন? এটা তো আমাদের জাতিগত চরিত্র। এই যে এখন আমি কথাগুলো বলবো, আমি প্রচুর গালাগালি খাবো, কিন্তু আমি কিছু সত্য কথা বলি। ধরেন আওয়ামী লীগের আমলে আমি হাতে গুনে কোনোদিন কাউকে দেখি নাই আমাকে এসে বলতে যে আমি কিন্তু বিএনপি করি বা আমার পরিবার বিএনপি করে। গাছের পাতাও দেখতাম আওয়ামী লীগ করে, যাকেই জিজ্ঞেস করি সেই লতায় পাতায় কোনো রকমে মানে টেনে টুনে আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। এখন আপনি বিশ্বাস করেন, আমি টয়লেট ক্লিনার থেকে শুরু, মানে যে টয়লেট ক্লিন করে উনি থেকে শুরু করে সকলকেই দেখি এখন সবাই বিএনপি হয়ে গেছে। তো এটা তো আমাদের জাতির চরিত্র। আমরা ভীরু, আমরা ক্ষমতার আশেপাশে থাকতে পছন্দ করি। রাজা 2টা গালি দিলেও আমরা অত্যন্ত আনন্দিত হই যে রাজা তো একটা গালি দিল, শেষমেশ অন্তত আমাকে গালি তো দিল। আমরা জাতিগতভাবে আমাদের আরো অনেক দৈন্যতা আছে, এবং এটার ঊর্ধ্বে আমরা আসলে উঠতে পারি নাই। ধরেন এই যে গত 14 মাসে আমরা যে দেখলাম বিভিন্ন জায়গায় মব করে ঢুকে যাওয়া, ফ্যাসিস্টের দোসরদের কাছ থেকে পয়সা আদায় করা চাঁদার নামে,
এটা কোন স্পিরিট? এটার নাম কোন স্পিরিট? গতকালকে দেখলাম এক্স এক এমপির ভাইয়ের বাড়ি, যদিও সেই এত বড় প্রাসাদ কিভাবে উনি বানাইছেন সেটা নিয়ে দুদকে ইনভেস্টিগেশন হইতে পারে, কারণ যারা ওনার আত্মীয় স্বজন ইন্টারভিউ দিচ্ছিল তাদের কথাবার্তা শুনলে তো আপনি বুঝতে পারবেন, তাতে মনে হয় না যে খুব সহি রাস্তায় আসা পয়সায় তার অত বড় অট্টালিকা হয়েছে। বাট দ্যাট ডাজন্ট গিভ ইউ রাইট টু সেট ইট অন ফায়ার। ওইটাতে আগুন লাগানোর বা ওটা ভাঙচুর করার কোনো অধিকার আপনাকে দেয় না, ঠিক আছে? আপনি যদি সভ্য, ন্যূনতম সভ্য, মানে আপনাকে একেবারে বন্য বর্বর হলে ভিন্ন আলাপ, কিন্তু ন্যূনতম সভ্য হলে তো আপনার আইন আছে, আদালত আছে, দুদক আছে। আপনার যদি মনে হয় সে ফাইন্যান্সিয়াল ক্রাইমের সঙ্গে যুক্ত, আপনি দুদকে কমপ্লেন করেন, দুদক ইনভেস্টিগেট করুক। কিন্তু অমুক অমুকের ভাই তমুক তমুকের আত্মীয় এই জন্য আগুন লাগায় দিলে, আমি আপনাকে বলি এই দেশে কিন্তু আপনি, আমি, লিটন ভাই আর অপূর্ব প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, এবং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকা মানে একেবারে দলে সহ আন্তর্জাতিক সম্পাদক হইতে হবে নট নেসেসারিলি। হ্যাঁ, লাইকিং ডিসলাইকিং আছে, একটু ইনক্লিনেশন আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে এরপরে জীবন্ত মানুষ সহ পুরায় দেওয়ার কালচার শুরু হবে। কারণ আপনি যখন একবার একটা জিনিস সেট করছেন, ধরেন শেখ হাসিনা সেট করেছিল যে বিরোধী দলের নেত্রীকে তিনি মিথ্যা মামলায় জেলে নেবেন, তার পাল্টা কিন্তু তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সো এক্সাম্পল গুলো খুব ভালো হয় না, মানে আপনি যেই অন্যায়গুলো করবেন সেটা আরো শতগুণে আবার আপনার কাছেই ফিরে আসবে। সো আমার মনে হয় আমি শুরু থেকে একটা কথা বলেছি, ছোট দেশ, সবাই সবাইকে চেনে, সবাই সবার আত্মীয়, অনেক বেশি মানুষ, ঘনবসতি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের বাইরে অ্যান্ড জাস্টিস এর বাইরে গেলে আপনাকে বিপদ আছে, এবং বিপদ যে আছে এটা আমরা সবাই মনে মনে বুঝতেছি, কিন্তু কেউ মুখে বলার সাহসটুকুও নাই আমাদের। অপূর্বর কথা শুনি, আমরা তো সরকারের কাছে শুনেছিলাম এরকম একটি প্রস্তাবনা একবার এসেছিল যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হতে পারে, কিন্তু সেরকমটা হলো না। এখন কি সরকার মনে করছে এটার প্রয়োজনই নেই নাকি? না, সরকার সবসময় মনে করছে, তখনও মনে করেছিল প্রয়োজন আছে, এখনো মনে করছে প্রয়োজন আছে। সমস্যা হচ্ছে, সমস্যা না, আমি বলবো সময়টাকে হ্যাজ দ্য উন্ড হিল্ড, এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। যখনই আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলি, কোনো ফোরামে হোক, কোনো জায়গায় হোক, এই কোয়েশ্চেনটা একটা হয় যে আমরা এখনো পর্যন্ত আহত, ব্যথিত। যেমন ধরেন যে লিটন ভাই যেটা বলছিলেন যে সে মানে এই সময়টাতে আমাদের মনে হয় যে যেহেতু আজকে একটা রায় এসে গেছে, উই হ্যাভ ফাউন্ড সাম সর্ট অফ ক্লোজার কোনো জায়গা থেকে। আমাদের এখন কিছু জিনিস একটু ক্রিটিক্যালি দেখা উচিত, সেটা হচ্ছে যেমন শেখ মুজিব প্রসঙ্গে আমাদেরকে ৭১-এ শেখ মুজিব নিয়ে যেমন কথা বলতে হবে, আমাদেরকে ৭৪-এ শেখ মুজিব নিয়ে কথা বলতে হবে, এটা দুইটা সাইমultaneously হতে হবে। এই সুযোগগুলো আমাদের কাছে এসেছে। রুবিন আপা যেটা বললেন যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা অত্যন্ত দরকার, আদারওয়াইজ উই ওয়ন্ট বি এবল টু মুভ অন। সরকার এগেন যেটা বললাম যে সরকার সবসময় এটা আগেও এটার সাথে ছিল, এখনো এটাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে সময়টা এসেছে কিনা। এখনো ধরেন দেখেন এই যে মব তৈরি হয়, আমি সবকিছু মানি যে এটা একদমই উচিত না, কিন্তু এখনো 2টা বছরও পার হয়নি, মানে 1400 মানুষ, এবং 1400 মানুষ না, আমি আসলে মানে 15 বছরের তো একটা ট্রমা আছে। এই বেয়াদবি ঘাতও মানে যেতে হবে, মানে এই যে মুজিব কোর্টের যে স্টেট উইথিন আ স্টেট, মুজিব কোর্ট পড়লে তুমি বাংলাদেশের নাগরিক, মুজিব কোর্ট না পড়লে তুমি বাংলাদেশের নাগরিক না, এটাতে আমরা 3-4জনই কি এটা মুখোমুখি হয়েছি তো এই গুণটা হিল করবে কিভাবে? আওয়ামী নেতার, আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যে যারা ছিলেন, কালচারাল অঙ্গনে সবচেয়ে বেশি, ইনাদের যে দাপট, ইনারা যেভাবে কথা বলতেন, যেভাবে করতেন, মানে মানুষ তো, মানে আমি যদি পার্সোনালি বলে, আমি তো আমার বাবাকে শহীদ মিনার পর্যন্ত নিয়ে যেতে পারি, মানুষকে মানুষ ট্রিট করা হয়নি, তো এই গুণ ফিল আপ করবে কবে? এটা জরুরি, কিন্তু সময়টা কতদূর? আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই অপূর্ব। আমরা দেখছি যে ইন্টারকন্টিনেন্টালে আজকে একটি চুক্তি হয়েছে, এবং সেই চুক্তিটা নিয়ে বেশ কিছু মন্তব্য এখানে এসেছে। আমরা অর্থনীতিবিদ আনু মোহাম্মদের একটি মন্তব্য আমি এখানে কোট করছি। তিনি বলেছেন বেছে বেছে, আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কিন্তু আজকেই যেহেতু এটা করা হয়েছে, বলছেন বেছে বেছে 17 নভেম্বর সকাল 10টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে APM টার্মিনালস সাথে চুক্তির তারিখ বেছে নেওয়া হলো। এই দিনই সকাল 11টায় শেখ হাসিনার মামলার রায়। আবার আগের দিনই পুলিশ দেখা মাত্র ককটেল বিস্ফোরণ, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। যারা উচ্চকক্ষের পক্ষে আলাপ করছেন পুলিশ সংস্কার নিয়ে চিন্তিত, তাদের সকলের উচিত ছিল এগুলো নিয়ে কথা বলা, যে কোনো কিছু যাচাই বাছাই করে সময় নিয়ে চুক্তির দেশের স্বার্থ বিরোধী কিনা দেখা উচিত। অথচ কত দ্রুততার সাথে চালাকি করে একই দিনে কাজ সেরে ফেলার চেষ্টা চলছে। সন্দেহ করবো না তো কি? সন্দেহ দূর করবেন কি করে অপূর্ব?
আনু স্যার আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং ওনার লেখারও ভক্ত আমি, কিন্তু উনি একটু বেশি সাসপিশিয়াস বলবো। অনেকদিন ধরে ওনাকে চিনি এবং দেখছি, তো আমার মনে হয় যে এখানে আমার মনে হচ্ছে না, আমার এন্ড থেকে আমি যা দেখছি যে এখানে মানে কিছু দিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার আছে। দেখেন কিন্তু সেটা তো ওনার জানতে হবে না, আমরা তো অলরেডি কিন্তু আজকে বিভিন্নভাবে সরকারের জায়গা থেকে বিভিন্ন কমিউনিকেশন ম্যাটেরিয়াল বেরিয়েছে যে আজকের এই ঘটনাটাকে, যে এই ডিলটা যে সাইন হলো, বোটা যে সাইন হলো, এটা নিয়ে যা যা FAQs এর মতো বহুত কিছু বেরিয়েছে। আমি নিজেই আমার প্রোফাইলে আশিক চৌধুরীর একটা জিনিস শেয়ার দিয়েছি। দেখেন সরকার যথেষ্ট পরিমাণ ক্লিয়ার। আমি নিজে আজকের ঘটনার যখন প্রধান উপদেষ্টার সাথে ওনারা দেখা করতে, আমি নিজেই প্রেস রিলিজটা লিখেছি, উই হ্যাভ বিন ক্লিয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। পোর্টের ব্যবসা, পোর্টের দ্য অপারেশনস অফ আ পোর্ট, এটা বাংলাদেশে কি পরিমাণ ছিল। এবং দেখেন এমন একটা ডেনিশ কোম্পানির সাথে এই চুক্তিটা হয়েছে, যারা অ্যান্টি করাপশন এই দেশটার সবচেয়ে বড় একটা জায়গা। তারা এই চুক্তিটা সাইন করতো না যদি না আমাদের এখানে করাপশনের ওই জায়গাটা থাকতো। ওনারা কিন্তু প্রফেসরের সাথে এটার জন্যই উনি থাকাকালীনই এই জিনিসটা করেছে, যাতে ওনারা জানে যে এখানে এখন করাপশনের কোনো জায়গা নেই। এবং এইটাতে তো মানে আমরা এত বড় একটা সি পোর্টের মাঝখানে থাকি, এটা এত বড় একটা সুযোগ আমাদের জন্য যে পুরো গোটা বিশ্বের জানালা খুলে দেওয়া, আমরা এটা কেন করব না? ওকে, কিন্তু ভিন্ন মত আছে, সেই ভিন্ন মতগুলোকে অ্যাড্রেস করে সংলাপে গেলে কি সমস্যা হতো সেটা একটা বিষয়। এবং ভিন্ন মতের জন্য কিন্তু সংলাপে বহুবার জড়ানো হয়েছে। আমার মনে আছে আপনার টক শোতে এসে আমরা একবার এই প্রসঙ্গে কথা বলেছি, এর আগে আমরা কথা বলেছি। কিন্তু আমার কথা হচ্ছে শুধু আমরা কথা বললে তো হবে না, স্টেক হোল্ডার্স যারা আছেন তাদেরও তো কনভিন্সড হতে হবে। সরকার তো নিশ্চয়ই সেভাবেই কাজ করতে চায়। আমি যদি আমার বাংলাদেশের সবাইকে আপনি কনভিন্স করতে পারবেন না। ব্যাস রুমিন ফারহানা, আপনার কি মনে হয় যে সরকারের কি করা উচিত ছিল এই সন্দেহ দূর করার জন্য? আজকের দিনটা আসলে সরকার তো নন পলিটিক্যাল, অনেক ডিসিশন আছে, হয়তো তারা একজন পলিটিক্যাল গভর্নমেন্ট যতটা মানে চিন্তা ভাবনা করে কৌশলের সঙ্গে করে, এই সরকার হয়তো সেভাবে ভাবতে অভ্যস্ত না। এটা আমি দোষ দিচ্ছি না, একটা নন পলিটিক্যাল কনসিকুয়েন্সটা কি হবে সেটা ওটা হয়তো অতটা অ্যান্টিসিপেট করতে পারে না, সে কারণে আজকের দিনটাতে হয়তো রাখা হয়েছে। তবে বন্দরগুলো নিয়ে তো আসলে অনেক রকম প্রশ্ন আছে, এবং এই সরকারকে কেন এই টেকনিক্যাল ডিসিশনগুলো নিতে হচ্ছে? সাধারণত এই রকম সিদ্ধান্ত তো আমরা একটা পলিটিক্যাল সরকার যে জনগণের ভোটে নির্বাচিত তাদের কাছ থেকে আশা করি। এখন অনেকে বলছেন যে এটা কি দেশের জন্য ভালো হবে না মন্দ হবে, ইট অল ডিপেন্ডস আমার সেই 4 কর্নার্স অফ দ্য পেপারে কি লেখা আছে, সেখানে দেশের পক্ষে কতটুকু আছে সেটা আমরা তো জানি না আসলে। এবং যদিও এটা নিয়ম ছিল যে পার্লামেন্টে এটা প্লেস করতে হয়, জাতীয় নিরাপত্তা ইস্যু যদি জড়িত না থাকে, যে কোনো বিদেশি চুক্তি ট্রিটি এগুলো প্লেস করতে হয় পার্লামেন্টে। গত 15 বছর আমরা সেই কালচার দেখি নাই, আমরা কোনো ট্রিটি এগ্রিমেন্ট বা MOU কোনো কিছু পার্লামেন্টে কখনো আসে নাই। আর এই সরকারটি যেহেতু মানে পার্লামেন্ট থাকার প্রশ্ন নাই, সো এই ধরনের সিদ্ধান্তগুলো হয় কি, এগুলো সুদূর প্রসারী একটা প্রভাব আছে। এবং এই যে এগ্রিমেন্টটা হলো, এটা কিন্তু পরবর্তী যেই আসুক সরকারে তাকে কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে। সো আমার মনে হয় যে এই সিদ্ধান্তগুলো জনগণের ভোটে নির্বাচিত বা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ছেড়ে দেওয়াটাই সেফ ছিল, ভালো ছিল। ওকে, আমরা গণভোট নিয়ে একটু কথা বলি, যেহেতু এখন নির্বাচনের দিনই গণভোটের হবে সেটা নির্ধারিত হয়েছে, কিন্তু 4 সেটস অফ কোয়েশ্চেন এবং সেখানে একটি হ্যাঁ না দেওয়ার সুযোগ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আসলে হতে পারে না। ধরুন 4টার মধ্যে আপনি 2টাতে একমত, 2টাতে ভিন্ন মত, তখন আপনি কি করবেন? এবং এটা কেবল যে 4 সেটস অফ কোয়েশ্চেন বলে তা না, আপনার 4 সেট না হলে কি হতো, 84টা ধারা, 48টা সংবিধান সংক্রান্ত। এখন এর মধ্যে কতগুলাতে হয়তো কেউ একমত, কতগুলাতে ভিন্ন মত, সে কিভাবে সেটা এক্সপ্রেস করবে? সো এটা আসলে গণভোটে যাওয়ার সিদ্ধান্তটা আমি শুরু থেকেই বলেছি, এটা খুব লজিক্যাল সিদ্ধান্ত না। এবং বাংলাদেশে কতজন মানুষ সংবিধানটা পড়েন, বোঝেন? বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও আমি মানে সাধারণ মানুষের সাথে আমি কথা বলে দেখেছি, তারা কেউ নিজের দেশের সংবিধান পড়ে বসে থাকে না। হ্যাঁ, ওই যেটা আমি জিজ্ঞেস করছি, তাহলে তোমরা এই ধরনের গণভোটে কি করো? আমার কথা বলার সুযোগ হয়েছে, 2 দিন আগেই কথা বলার সুযোগ হয়েছে একটা ইউরোপের দেশে। তো তারা আমাকে বলেছে আমাদের দল যেভাবে বলে আমরা মোটামুটি সেভাবেই রেফারেন্ডামে হ্যাঁ না দেই। সো এইখানে তো আসলে হ্যাঁ না দেওয়ার সুযোগটাও খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা দেখছি যে কোনো নেতা তারা উৎসাহিত করছেন না ভোটকে বিএনপির, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখন কেউ যদি হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করে, তার মানে যে তার সুবিধাজনক অবস্থা থেকে হ্যাঁ ভোটটা দেওয়াটা তার জন্য সুবিধাজনক, তার পলিটিক্যাল
অবস্থান থেকে। আরেকটা দল যদি মনে করে যে আমার পলিটিক্যাল অবস্থান থেকে না ভোট দেওয়া সুবিধাজনক, তো এটা কি সে করতে পারে না? করতে পারে তো, অবশ্যই এটা তো গণতান্ত্রিক অধিকার। কিন্তু আসলে এই যে জুলাই চার্টারটা কোশ্চেন হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমি নূর খান লিটন আপনার কাছে শুনি যে 48টি সংবিধান সংস্কারের প্রস্তাবনা 4টি সেটে যেভাবে যাচ্ছে, আপনার কি মনে হয়? আমার নিজেরই বোধগম্য না। আমি আর কি বলবো, আমি নিজেই এটা বুঝতেছি না। কখনো শুনি 4টার ভিতরে হয় হাঁ দিবেন নয় না দিবেন, এখন আবার 48টা, কয়দিন পর দেখা যাবে আরো কিছু বেরিয়ে গেছে। প্রথম একটা জিনিস মনে রাখা উচিত ছিল যে এই বিতর্কে না যে আমাদের দরকার ছিল একটা সুষ্ঠু অংশীদারি, অংশগ্রহণমূলক একটা নির্বাচন, যেটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাকবে। কারণ মানুষ 15 বছর ভোট দিতে পারেনি, আজকে যার বয়স 35 সে ভোট দিতে পারেনি। তো সেই ভোটের রাস্তাটা ক্লিয়ার করার জন্যই কিন্তু লাগাতার সংগ্রাম ছিল। সেইটাকে রেসপেক্ট করে পরবর্তীতে যিনি ক্ষমতায় যান তিনি দেখবেন যে কোন জায়গাটা কি করলে ভালো হয়। এখন যে আমাদের যে কষ্টের জায়গাটা হবে, মানুষ না বুঝে যদি হাঁ বা না দেয় তখন কি হবে? ধরেন যদি না ভোট জয়লাভ করে তখন কি হবে, পুরো বিষয়টা একবার ভাবেন। 1, 2 নম্বর হচ্ছে যে জায়গাটিতে নিয়ে আপনি আটকায় দিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজনৈতিক দল নিজেরা সমস্যাটাকে জিয়ে রাখার কারণে এই সরকারের পক্ষে আসলে এই ধরনের একটা কৌশল ছাড়া উপায় ছিল না, নির্বাচনের দিকে বলটা ছুঁড়ে মারার। সেটা নিয়েছেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে এখনই বলা যাচ্ছে না যে হাঁ জয়লাভ করবে, এখনই বলা যাচ্ছে না না জয়লাভ করবে। যদি কোনো কারণে না জয়লাভ করে তাহলে এই চার্টারের কি হবে এটা একবার ভাবেন তো। অথচ আমরা যদি পার্লামেন্টের উপর ছেড়ে দিতাম তখন এইটি একটা গতি পেত, একদম সেই জায়গাটা কিন্তু থাকছে না। একটু তো আপনি বলছেন যে এই চার্টারের কি হবে, আমি বলতে চাই যে যে চার্টারটি সাইন হয়েছে সেটি তো একটি ডিফারেন্ট চার্টার, এখন যেটা গণভোটে যাচ্ছে সেটা আরেকটা। তাহলে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে যেটি স্বাক্ষরিত চার্টার আমাদের আছে সেটার কি হবে? সেটার আর কোনো খবর থাকবে না। আর যদি না হয় তাহলে কি হবে সেটাও চিন্তা করেন। এবং এখন পর্যন্ত খেলার মাঠে দেখছি 2 দল 2 ধরনের জার্সি পরে কথা বলতেছে, অর্থাৎ হ্যাঁ না। এবং পাবলিক কি করবে? পাবলিক অতিষ্ঠ হয়ে কোনোটাই দিল না, এটাও তো হয়ে যেতে পারে। দেখা গেল 51%। আমি গণভোটে আমি কোনো ভোটই দিলাম না, জাস্ট প্রার্থীকে ভোট দিয়ে চলে গেলাম। এখানে কি দাঁড়াবে আমি সন্দিহান। এবং এই ধরনের একটি ধাঁধার ভিতরে সাধারণ জনগণকে কেন ফেললো সরকার, জনগণকে ধাঁধার ভিতর কেন ফেললো? যেটা বললেন, আমি আসলে এটার সাথে আমি এই কথাটাই বলতাম, উনি বলে দিয়েছেন। সেটা হচ্ছে এই পর্যায়ে আসতো না যদি রাজনৈতিক দলগুলো একটা সলিউশন আসতে পারতো। এটা এসছে এখন। দেখেন পদ্ধতি ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা আমরা পরে ঐতিহাসিকভাবে আলাপও করতে পারি। এটা 5 বছর 4 বছর 10 বছর আগে বুঝতে পারবো না, এটা আমরা এখন যেহেতু লিভিং থ্রু দিস টাইম। আমি ব্যক্তিগতভাবে একটা কথা মনে করি, আমরা পার্লামেন্টেও অনেক কিছু পাস হতে দেখেছি, আমরা ডিক্টেটরশিপের মধ্যে দিয়ে অনেক কিছু পাস হতে দেখেছি। কিছু জায়গা আছে জনগণের উপর ছেড়ে দিতে হয়। আমার মনে হয় আমরা ওই জায়গা আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমরা কিন্তু জনগণের উপর ছেড়ে দিতে হয়, নিশ্চয়ই তাই। তাহলে তো আমার অনেকেই বলেন যে এত আলোচনার দরকার ছিল না, যে এই নোট অফ ডিসেন্টের জন্য এত সময় দেয়া, তার আগেও হয়তো দিয়ে দেওয়া যেত সেই সিদ্ধান্তে উপনীত হওয়া যেত। আমি বললাম তো আমরা নেক্সট 5 বছর পর যখন এই ঘটনাটা নিয়ে অনেক বই লেখা হয়ে যাবে, অনেক পিএইচডি হবে, তখন আমরা এসে আলাপটা করব যে কোনটা ঠিক ছিল কোনটা বেঠিক ছিল না। ওকে, কিন্তু এই বিষয়ে আপনি জানেন যে বিএনপি থেকে বলা হয়েছে যে জুলাই চার্টারে স্বাক্ষর করার পর সেখান থেকে সরে গিয়ে গণভোটে নোট অফ ডিসেন্ট ছাড়া যাওয়া, এই বাস্তবায়নের সুপারিশ নিয়ে শুরুতে কিন্তু এরকম একটা কথা এসেছিল, যেটা রাজনৈতিক দলগুলো যদি ডিসিশনে আসতো এই ক্রাইসিসটা হতো না। যদি আপনি এটাকে ক্রাইসিস বলেন, সরকার যেহেতু কেউ ডিসিশনে আসতে পারেনি এবং স্পেশালি এই 4টা পয়েন্ট নিয়ে সরকার একটা কল নিয়েছে যে ঠিক আছে এভাবে জিনিসটা হোক। এগেন ভুল না ঠিক সেটা ইতিহাস যাচাই করবে, সেটা আমরা আজকে এখানে শেষ করে দিতে হবে আমাকে। আমি একটু জাস্ট হ্যাঁ আপনি অ্যাড করবেন এবং আমাকে শেষ একটা কথা বলেন যে আপনি কি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন সামনে দেখছেন? আমি এখন আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিশ্চিত করে কিছু বলার মতো অবস্থায় নেই। এক কথায় আমি শেষ করতে চাই। আর একটা জিনিস আমি যোগ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আচরণটা অন্তর্বর্তীই হওয়া উচিত। এইখানে যে সিদ্ধান্তগুলো আসলে পরবর্তী পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত ছিল, যেমন বন্দর নিয়ে অনেক কথাবার্তা কিন্তু আছে, এই কথাবার্তাগুলি তাদের বোঝা উচিত ছিল। কারণ জনগণের ভাষা বুঝতে পারাটা কিন্তু একটা বড় ধরনের দায়িত্ব।
সেটা বুঝতে না পারলে শেখ হাসিনা হইতে বেশি সময় লাগে না। মিস্টার রুমিন, আমি একটু আপনাকে এই প্রশ্নটাই করতে চাই যে নির্বাচনের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন একটি হবে? আমি ব্যক্তিগতভাবে বলবো নাকি একজন রাজনৈতিক দলীয় কর্মী? ব্যক্তিগতভাবে বলেন, কর্মী হিসাবে কর্তা সত্তা হাজির করে। আমি নির্বাচন দেখি না। নির্বাচনের একটা আলামত পাওয়া যায়, তো বাতাসে একটা গন্ধ পাওয়া যায়। আপনি যে কোনো উৎসবের সময় বাতাসে একটা আমেজ পাবেন। আপনি কোনো বাড়িতে যদি শোকাবহ কোনো ঘটনা হয়, আপনি সেই বাড়ির পা দেওয়ার মাত্র আপনি বুঝবেন যে এখানে কোনো একটা শোকের কিছু হয়েছে। আনন্দ, শোক, নির্বাচন প্রত্যেকটার একটা আমেজ আছে। আমি বাংলাদেশের বাতাসে আপনি তো এলাকায় অনেক যাচ্ছেন, মানুষের সাথে কথা হচ্ছে, তাদের মধ্যে কি মনে হয় আপনি দেখতে পান সেই নির্বাচন হবে একটা আমেজ? মানুষের মধ্যে আমি শঙ্কা দেখি, হবে কিনা সেই প্রশ্ন, একটা বিরাট প্রশ্ন দেখি। এবং বিশেষ করে এখন প্রথমত এই 14 মাস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ছিল না। এখন গত কয়েকদিনে এটা আরো কোলাপস করেছে। গতকালকে শেখ হাসিনা পুত্র বলেছে নির্বাচন পণ্ড করব, আর আজকে শেখ হাসিনা বলেছে, মানে ফোন কল যেটা রিলিজ হয়েছে সেটাতে বলা হচ্ছে যে এখন তো আর আওয়ামী লীগ নামে কোনো কিছু আটকাতে পারবে না, কারণ আওয়ামী লীগ এক্সিস্ট করে না। সো ডু হোয়াট এভার ইউ ক্যান। আর মরিয়া হয়ে যাওয়া এক দল মানুষ, সেই সঙ্গে নানান রকম ভেস্টেড কোয়ার্টার যখন এক হয়, তো এবং আমি জানি না দেশীয় এবং বৈদেশিকও হাত আছে অনেক অনেক জায়গায়। ওকে, দেশীয় হাত কাদের আছে সেটা সরকার আসলে কতটুকু সচেতন সেটা শুনতে চাই। নির্বাচনের আগে অনেকগুলো শর্তর কথাও আমরা শুনি কোনো দলের কাছ থেকে। অপূর্ব জাহাঙ্গীর, মূল প্রশ্ন হচ্ছে যে জনগণকে আস্থায় নেওয়া যাচ্ছে না কেন, যে নির্বাচন একটা হবেই, সবাই এখনো কেন বিশ্বাস করতে পারছে না? আমি মনে করি মোটামুটি সবাই বিশ্বাস করতে পারছে। কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করে তো হইবে। হ্যাঁ, কারণ যেমন আমি টেকনিক্যালি বিশ্বাস করি, আমি রুমিন আপার প্রচারণা দেখে বিশ্বাস করি সামনে নির্বাচন হচ্ছে, এবং সরকারের থেকেও আমি প্রচারণাটা দেখে, বিএনপি যখন তার ক্যান্ডিডেট নমিনেশন দেয় সেটা দেখে আমি বিশ্বাস করি যে না, আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। আমি নিজের সরকারেরটাও বাদ দিলাম, আমি পার্টির বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থা দেখে মনে করি যে নির্বাচনের দিকে যাচ্ছি। দেখেন, সরকার একেবারে সেট যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রথম 8 ডে নির্বাচন হবে, এর থেকে কোনো পিছপা হবে না। আচ্ছা, যেহেতু ব্যারিস্টার রুমিন এখানে অ্যাড করতে চান, করেন আপনি। একটি জিনিস খুবই জরুরি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকা। আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবারই বলছেন যে সন্তোষজনক আছে, আপনার কি তাই মনে হয় কিনা? আমি ওনাকে নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এত বলেছি, আমার এখন মায়াও লাগে ওনার জন্য, আমি আর কিছু বলতে চাই না। আমি অপূর্বর একটা কথার সূত্র ধরে একটু বলি। সরকারে তো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, হ্যাঁ। আমি বিশ্বাস করি অপূর্ব সত্যিই চাইছে ইলেকশনটা হোক, এবং আমি এটাও বিশ্বাস করি প্রধান উপদেষ্টাও খুব স্ট্রংলি বলেছেন ইলেকশন হতে হবে, আদারওয়াইজ হি উইল কুইট ইন ফেব্রুয়ারি। এটা উনি হয়তো করবেন, সত্যিই করবেন। কিন্তু সরকারের মধ্যে আরো বড় বড় অংশ হয়তো চাইছে না নির্বাচন হোক। 1, 2 হচ্ছে সকল রাজনৈতিক, কাদের লাভ হবে, তারা কেন চাইছে না? কারণ নির্বাচনটা না হলেই তো সেটা প্রতিটি দল, আওয়ামী লীগও চায় না নির্বাচন হবে, দল আওয়ামী লীগ তাদের বেনিফিট নাই। শুনেন, কারা চাইছে না? অনেক মানুষ ক্ষমতায় যাবে এটা হয়তো ভাবে নাই, মানে ক্ষমতা মানে দেশ চালানোর অবস্থায়, হ্যাঁ। তো এটার এই যে মজাটা, সেটা দ্রুত ছেড়ে দেবে কেন মনে করছেন? সরকারে তো অনেক রকম মানুষ আছে, তারা সবাই এটা চাইবে কেন? 1, সকল পলিটিক্যাল পার্টি কি সবাই চাইছে নির্বাচন হোক? একমাত্র বিএনপি ছাড়া আরেকটা দলের নাম বলেন যারা চাইছে নির্বাচন হোক। আছে, আর কয়েকটি দল আছে তারা নির্বাচন চায়, তারা খুব বড় ম্যাটার করে না, কিন্তু চায়, তারা ম্যাটার করে না। কিন্তু যেই দলগুলো ম্যাটার করে, স্টার্টিং ফ্রম আওয়ামী লীগ টু জামাতে ইসলাম, কে চাচ্ছে নির্বাচন হোক? কেউ চাচ্ছে না। সো সামনে আমরা অনেক রোজি ছবি দিতে পারি, চাইলে রোজি ছবি তো আঁকাই যায়, কিন্তু ওই 2 দিন আগে আমি যেটা বলি 2 দিন পরে সেটা ফলে আর কি। তো 2 দিন পর মিলায় দেখেন আমার কথা। নূর খান লিটন, তাহলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে জাতিকে, তিনি কিভাবে পারবেন যদি এরকমই হয় বাস্তবতা? ব্যাপার, কারণ হচ্ছে দেখেন, নির্বাচন ডক্টর ইউনূস সাহেব চাচ্ছেন, ওনার সমস্ত পর্ষদ চাচ্ছেন, এটা আমার কাছে মনে হয়নি। 1, 2 নম্বর হচ্ছে অদৃশ্য কিছু শক্তি কিন্তু বাংলাদেশের এইবারের গণ অভ্যুত্থানের পরে আমাদের সামনে দৃশ্যমান। অদৃশ্য শক্তি দৃশ্যমান, এটা কিন্তু ভয়াবহ একটা ব্যাপার। আপনি দেখেন তো, কোথার থেকে কোন নির্দেশনা আসে কোন বিল্ডিং ভেঙে দেয়, কোথার থেকে কোন নির্দেশনা আসে বাড়িতে আগুন ধরিয়ে দেয়, কোথার থেকে কোন নির্দেশনা আছে গণপিটুনিতে মানুষকে মেরে ফেলে।
এই যে গোষ্ঠীটা, এইটাকে আপনি হিসাবের বাইরে রেখেন না। আপনি যদি প্রত্যেকটি ঘটনার সিসিটিভি ফুটেজ অথবা ভিডিও ক্লিপস লক্ষ্য করেন, তাহলে দেখবেন একটা অদৃশ্য রাজনৈতিক শক্তি, একাধিক অদৃশ্য রাজনৈতিক শক্তি, যাদের উগ্রতা হচ্ছে প্রধান উপজীব্য, তারা মাঠে কিন্তু আছে। তারপর ধরেন ভাই, কে চায় আনন্দ উৎসবের ভিতর থেকে হঠাৎ করে ম্লান হয়ে যেতে? এইবারই প্রথম দেখলাম একজন বা দুইজন উপদেষ্টা বাদে সবাই কিন্তু বাড়ি বরাদ্দ নিয়েছেন। আমি খুব খেয়াল করেছি প্রথম দিন থেকে, কেউ সিকিউরিটির নামে, কেউ নানা, আবার দেখছি সিকিউরিটির নামে নিলেও তিনি বাসায় থাকেন না, তিনি তার পৈতৃক বাসায় থাকেন, ওইটা খালি রেখেছেন। এরকম অনেক, একজন উপদেষ্টা সম্ভবত নেননি, বা দুজন হতে পারে, আমি একজনকে জানি যে সে নেয়নি। কনফার্ম। ঢাকা শহরে বাপের বাড়ি আছে, জামাইয়ের বাড়ি আছে, তারপরে ওই জায়গায় যায় না, বাসা নিয়ে নিয়েছে। ধন্যবাদ আপনাকে নূর খান লিটন। আমি আসলে অপূর্ব জাহাঙ্গীর একটু শেষ করে দেবো, লাস্ট একটি মন্তব্য শুধু আপনার কাছে শুনতে চাই, সেটা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আজকেই যে কথা হচ্ছে তেমন না, এর আগেও কথা হয়েছে। প্রধান উপদেষ্টা কি জানেন যে এই আলোচনাগুলো আসলে জারি আছে? অনেকের মধ্যে শঙ্কা আছে। আমি শুধু এটা বলি যে প্রধান উপদেষ্টা এমন কিছু নাই যেটা দেখে না। বাংলাদেশের যে কয়টা টকশো হয় প্রতিদিন উনি প্রত্যেকটা দেখেন।